আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এর প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওতে আমরা সমাধান নিয়ে আলোচনা করব। তো আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে। তো এরকম উত্তর পেতে আমাদের ক্লাসটি শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানে বলা হচ্ছে যে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। প্রত্যেককেই একটা প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় হচ্ছে 5 ঘন্টা। তবে প্রকল্পের সময়, প্রকল্পের যে সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিটের একটি ব্রেক দেওয়া হবে। মানে মনে করো এখানে কিন্তু দুইটা অংশ আছে, তোমাদের এই প্রশ্নের দুইটা অংশ আছে, দুইটা অংশ উত্তর লিখতে হবে। তো এখন মনে করো পুরা সময় তো হচ্ছে 5 ঘন্টা, তার ভিতরে প্রথম অংশে মনে করো যে 2 ঘন্টা থাকলো, তারপরের অংশে একটু ব্রেক দেওয়া হলো এবং তারপরের অংশ হচ্ছে 2.5 ঘন্টা থাকলো, এরকম আর কি। তো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে আমরা করব, তোমরা তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এখানে দেখো এই যে অনেকগুলো সমস্যা এখানে দেওয়া রয়েছে, তোমাদের এখান থেকে যে কোনো একটা সমস্যা খুঁজে নিতে হবে। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করে রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্পের যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তা অবশ্যই বিবেচনা রাখতে হবে। তো দেখো এই ক্ষেত্রগুলো হচ্ছে এটা বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ, তুমি চাইলে এটা লিখতে পারো, অথবা তুমি চাইলে নিজ এলাকার কৃষি এটা লিখতে পারো, অথবা তুমি চাইলে বায়ু, বিদ্যুৎ এবং পানি, সৌর জ্বালানি এটা লিখতে পারো, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ এটা লিখতে পারো, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার বা ক্যান্টিন এটা লিখতে পারো। তো সবগুলো লেখার প্রসেস কিন্তু একই রকম, মানে একই রকম, উত্তরের প্যাটার্ন সবগুলো একই হবে, উত্তরের প্যাটার্ন গুলো সব একই রকম হবে। তো আমি নমুনা উত্তর হিসাবে প্রথম বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে লিখতেছি। তোমরা অন্য অন্য উত্তর যদি লিখতে চাও তো সেম ভাবে লিখতে পারো, মানে একই রকম ভাবে লিখতে হবে, তবে কিছু কথা আলাদা থাকবে এরকম। তো নিচের পয়েন্টগুলো ধারাবাহিক ভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটা প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। মানে এই কাজটা কিন্তু খুব এককভাবে তোমাদের কাজগুলো কিন্তু করতে হবে, মানে সবার আলাদা আলাদা করতে হবে, তবে তোমরা চাইলে আলোচনা করে নিতে পারো। এখন দেখো এখানে প্রথম অংশ যেটা প্রস্তাবনা তৈরি, এটা হচ্ছে প্রথম অংশ। তো আমরা প্রথম অংশের প্রথমে উত্তর লিখবো, তারপর দ্বিতীয় অংশের উত্তরটা লিখবো। দেখো প্রথম অংশে থাকবে প্রস্তাবনা তৈরি, এটা হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে। এখন প্রথম অংশের প্রথম যে প্রশ্নটা, দেখো প্রথম অংশের প্রথম প্রশ্নটা কি, যে নির্বাচিত সমস্যার বর্ণনা, এই যেটা মানে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে। তো আমরা কিন্তু প্রথম মানে 1 নম্বর বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ের আশেপাশে যেটা বিদ্যালয় ও আমাদের আশেপাশে পরিবেশ সমস্যাগুলো সংক্ষেপে, এইটা আমরা লিখতেছি। তোমরা যে সমস্যাগুলো লিখবা তোমরা সেইটা এখানে লিখবা, ঠিক আছে, সেই সমস্যাটার নাম এখানে লিখবা এরকম ভাবে। তো এখানে প্রথমে যেটা থাকবে অবকাঠামোগত সমস্যা, ঠিক আছে। 1 নম্বর ভিতর কি থাকবে, অবকাঠামোগত সমস্যা রয়েছে, যেমন পর্যাপ্ত ক্লাসরুম, শিক্ষা উপকরণ বা এবং পানি ও স্যানিটেশনের অভাব, 1 নম্বর সমস্যা। 2 নম্বর আছে শিক্ষার মান, প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব রয়েছে। তারপরে নিরাপত্তা, বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে নিরাপত্তার অভাব এবং মাদক দ্রব্যের প্রভাব রয়েছে। তারপরে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার ও পরিচ্ছন্নতার অভাব রয়েছে, ঠিক আছে। সামাজিক সমস্যা, বাল্য বিবাহ এবং শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগের অভাব। তারপর 4 নম্বর হচ্ছে যাতায়াত ব্যবস্থা, নিরাপদ এবং সঠিক যাতায়াত ব্যবস্থার অভাব এবং খারাপ রাস্তার সমস্যা রয়েছে। এখন আমাদেরকে এই যে 1 নম্বরে দেখছো, 1 নম্বরে বলেছে যে নির্বাচিত সমস্যার বর্ণনা এবং যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এই যে কারণগুলো আমরা নিলাম, যে অবকাঠামোগত পরিকল্পনা, ঠিক আছে, এই যেগুলো এইগুলো যে সমস্যা, এগুলোর কেন সমস্যা, এগুলো ব্যাখ্যা করতে হবে। যৌক্তিকতা,
বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশের সমস্যার যৌক্তিকতা বিশ্লেষণ করতে গেলে নিম্নলিখিত দিকগুলো বিবেচনা করা যেতে পারে। যেমন প্রথমে রয়েছে অবকাঠামোগত সমস্যা। তো অবকাঠামোগত সমস্যার ভিতরে রয়েছে যৌক্তিকতা। যৌক্তিকতার ভিতরে ক্লাসরুমের ঘাটতি। পর্যাপ্ত ক্লাসরুম না থাকলে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পরিবেশ সুষ্ঠু হয় না। গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না, যা তাদের শিক্ষার মান কমিয়ে দেয়। তারপর শিক্ষার উপকরণের প্রভাব। এইগুলো কিন্তু অবকাঠামোগত সমস্যা। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন বই, ল্যাবরেটরি সরঞ্জাম, তারপরে কম্পিউটার ইত্যাদির অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে পারে না। এটা ছিল অবকাঠামোগত সমস্যা। এরপরে শিক্ষার মানে রয়েছে যৌক্তিকতা। শিক্ষকদের প্রশিক্ষণ মানে প্রশিক্ষিত শিক্ষক না থাকলে শিক্ষার মান তেমন ভালো হয় না। শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে না, ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা পায় না। তারপরে শিক্ষাদানের পদ্ধতি। আধুনিক এবং কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের শেখার মান উন্নত করে। মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিতে পারে। তারপর 3 নম্বর হচ্ছে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। এটার যৌক্তিকতা কি? স্বাস্থ্যকর খাবার না পেলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় না। এটি তাদের শিক্ষার মানেও প্রভাব ফেলে। পরিচ্ছন্নতা। বিদ্যালয় এবং আশেপাশের এলাকা যদি পরিষ্কার না থাকে তবে তা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিদ্যালয়ে আসতে তাদের অনীহা তৈরি করতে পারে। তারপর 4 নম্বর হচ্ছে সামাজিক সমস্যা। যৌক্তিকতা রয়েছে যেমন বাল্যবিবাহ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত করে এবং তাদের শিক্ষার সুযোগ কমিয়ে দেয়। এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উপস্থিতি এবং মনোযোগের অভাব। বিদ্যালয়ে উপস্থিতির ঘাটতি এবং মনোযোগের অভাবে শিক্ষার্থীদের শিক্ষার মান কমিয়ে দেয় এবং তাদের ভবিষ্যতে সম্ভাবনা হ্রাস পায়। তারপরে যেটা রয়েছে যাতায়াত ব্যবস্থা। যৌক্তিকতা হচ্ছে নিরাপদ এবং সঠিক যাতায়াত ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা যে বিদ্যালয়ে যেতে অসুবিধার সম্মুখীন হয়, এটি তাদের উপস্থিতি ও শিক্ষার মানে কমিয়ে দেয়। যদি যাতায়াতের অবস্থা ভালো না থাকে, অনেক দূর থেকে হেঁটে আসতে হয় বা রাস্তাঘাটে কাদা থাকে, তাহলে তো সমস্যা। রাস্তার সমস্যা। খারাপ রাস্তার চলাচল করতে গেলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে সময় নষ্ট হয় এবং কষ্ট বেড়ে যায়, যা তাদের শিক্ষার প্রতি অনীহা তৈরি করতে পারে। এরপর দেখো 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, 3 নম্বর পয়েন্টটা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার মান, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তো এটার উত্তরে আমরা চলে আসলাম, যেটা সে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, এই যে এখানে। ঠিক আছে, তো শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মচারী। তারপর 2 নম্বর হচ্ছে শিক্ষাদান এবং শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং বিদ্যালয়ের প্রশাসক, বিদ্যালয়ের সার্বিক পরিচালনা ব্যবস্থাপনা। এটা হচ্ছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ করলাম। 1 নম্বর ছিল। 2 নম্বর হচ্ছে অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ কর্মী। স্থপতি ও সিভিল ইঞ্জিনিয়ার। বিদ্যালয়ের ভবন, ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামো নকশা তৈরি করার জন্য তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন হয়, তাই না? রক্ষণাবেক্ষণ কর্মী। বিদ্যালয়ের ভবন এবং স্যানিটেশন ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণ কর্মীর প্রয়োজন হয়। এবং স্বাস্থ্য এবং স্যানিটেশন কর্মী। স্বাস্থ্যকর্মী। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতার জন্য স্বাস্থ্যকর্মী প্রয়োজন। স্যানিটেশন কর্মী বিদ্যালয় এবং আশেপাশের পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য এটা প্রয়োজন। নিরাপত্তা কর্মীর প্রয়োজন। কি কেন? কারণ হচ্ছে এখানে দেখো নিরাপত্তা কর্মী কি করে? নিরাপত্তা রক্ষী বিদ্যালয় এবং আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করে। স্কুল ও পুলিশ অফিসার। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ অফিসার প্রয়োজন। সামাজিক কর্মী এবং কাউন্সিলর। সামাজিক কর্মী বিদ্যালয়ের সামাজিক সমস্যা সমাধান এবং সচেতনতা বৃদ্ধি করে। স্কুল কাউন্সিলর শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করে। এরপর রয়েছে পরিবহন কর্মী। বাস এবং ভ্যান চালক। শিক্ষার্থী মানে কি, আমরা যেটা আলোচনা করতেছি, বিদ্যালয়ের যদি শিক্ষার্থী বাড়ে তাহলে আর এর সাথে আর কোন কোন পেশা সংশ্লিষ্ট রয়েছে? শিক্ষার্থীদের নিরাপত্তা যাতায়াত নিশ্চিত করা। পরিবহন ব্যবস্থাপক, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা। তারপর 7 নম্বর সরকারি এবং বেসরকারি উন্নয়ন কর্মী। সরকারি কর্মকর্তা, শিক্ষানীতি প্রণয়ন এবং বাস্তবায়ন। এনজিও কর্মী, বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে সহায়তা।
তারপরে প্রযুক্তি বিশেষজ্ঞ, আইটি বিশেষজ্ঞ, বিদ্যালয়ের কম্পিউটার এবং আইটি কাঠামো অবকাঠামো ব্যবস্থাপনা। ঠিক আছে, এটা ছিল প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ চলে আসলাম। দেখো দ্বিতীয় অংশে আমাদেরকে বলেছে যে দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে দ্বিতীয় অংশ 4 নম্বর, ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম বর্ণনা করতে হবে। ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ এবং নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা বিস্তারিতভাবে কি করতে হবে, বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। তো সেটার উত্তরে আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। 1 নম্বর হচ্ছে স্মার্ট ক্লাসরুম। এই স্মার্ট ক্লাসরুমের ভিতরে কি কি রয়েছে, ইন্টারেক্টিভ বোর্ড, ঠিক আছে, যেমন ওই যে স্মার্ট টিভির মতো বোর্ড আর কি, ডিজিটাল বোর্ড বা যা শিক্ষকদের পাঠদানকে আরো আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তোলে। ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি, শিক্ষার্থীদের বিষয়বস্তু বাস্তব অভিজ্ঞতা পেতে হলে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োজন। ভার্চুয়াল রিয়েলিটি মানে প্রকৃত পক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, মানে এই যে যদি কোনো অনেক গরমের সময় আমাদের স্কুল বন্ধ থাকে অথবা অনেক যদি শীত পড়ে স্কুলে যেতে অনেক সমস্যা হয়, যদি অনলাইন প্ল্যাটফর্ম চালু থাকে তাহলে তো ঘরে বসে শিক্ষার্থীরা ক্লাস করতে পারে এবং শিক্ষকরাও ক্লাস করাতে পারে। ই লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, কুইজ এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষা অ্যাপ, মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠ্য বই, ভিডিও লেকচার এবং অন্যান্য শিক্ষা সামগ্রী অ্যাক্সেস করতে পারবে। তারপর নিরাপত্তা ব্যবস্থা, স্মার্ট ক্যামেরা এবং সেন্সর, বিদ্যালয়ের চারপাশে স্মার্ট ক্যামেরা এবং সেন্সর ব্যবস্থা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা যায়। বায়োমেট্রিক্স অ্যাক্সেস, বিদ্যালয়ে প্রবেশের জন্য বায়োমেট্রিক্স সিস্টেম, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা আমাদের স্কুলে যেরকম নাম ডাকে, নাম না ডেকে এই কাজটা কিন্তু করা যেতে পারে। ঠিক আছে, সবাই এসে ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিলেই উপস্থিতি কাউন্ট হয়ে যাবে। স্বাস্থ্য এবং স্যানিটেশন, অটোমেটেড স্যানিটেশন ডিভাইস, স্মার্ট টয়লেট এবং হাত ধোয়ার সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার থাকে। হেলথ মনিটরিং ডিভাইস, শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট হেলথ মনিটরিং ডিভাইস ব্যবহার করা হয়। পরিবহন ব্যবস্থাপনা, স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা যাতে অভিভাবকরা বাসের অবস্থান জানতে পারবে। ইলেকট্রিক এবং অটোনোমাস যানবাহন, পরিবেশ বান্ধব ইলেকট্রিক যানবাহন এবং স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী যানবাহন থাকলে ভালো হবে। ঠিক আছে, এগুলো। শিক্ষার মান উন্নয়ন, হ্যাঁ, অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার, শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী কন্টেন্ট সরবরাহ করে এই সফটওয়্যারটি। এআই টিউটরিং সিস্টেম, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত সহায়তা প্রদান করা যায়। যোগাযোগ এবং প্রশাসন, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, প্রশাসনিক কাজের জন্য স্মার্ট সফটওয়্যার যাতে উপস্থিতি, ফলাফল এবং অন্যান্য তথ্য ডিজিটাল ভাবে সংরক্ষণ করা যায়। তারপরে পরিবেশ এবং শক্তি ব্যবস্থাপনা, সোলার প্যানেল, বিদ্যালয়ের শক্তি চাহিদা পূরণের জন্য সোলার প্যানেল ব্যবহার। স্মার্ট লার্নিং ও এইচভিএসি সিস্টেম, শক্তি সঞ্চয়ের জন্য স্মার্ট লার্নিং এবং এই যে হিটিং, তারপরে ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার। এটা ছিল 4 নম্বর পয়েন্ট পর্যন্ত। এই যে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ করা। এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, এখান থেকে আমরা এখন এটার উত্তর দেখবো। যে এটা হচ্ছে স্মার্ট ক্লাসরুম টেকনিশিয়ান, দক্ষতা হচ্ছে ইন্টারেক্টিভ বোর্ড এবং ডিজিটাল। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে করতে হবে কি, প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারে প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, ইতিবাচক ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই সহ লিখতে হবে। তো ইন্টারেক্টিভ বোর্ড এবং ডিজিটাল শিক্ষা সামগ্রী, ইনস্টলেশনের দক্ষতা থাকতে হবে। রক্ষণাবেক্ষণ, ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির প্রযুক্তির সাথে কাজ করার দক্ষতা থাকতে হবে। শিক্ষকদের ডিজিটাল টুল ব্যবহারের সহায়তা প্রদান। এরপরে অনলাইন শিক্ষা কন্টেন্ট ডেভেলপার, এর জন্য দক্ষতা লাগবে ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি, ভিডিও লেকচার, ই বুকিং, কুইজ এবং ইন্টারেক্টিভ শিক্ষামূলক গেম তৈরি। তারপরে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা এবং উন্নয়ন। 3 নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা প্রযুক্তিবিদ,
দক্ষতা, এর জন্য যে দক্ষতা লাগবে, স্মার্ট ক্যামেরা এবং সেন্সর ইনস্টলেশন করতে হবে, রক্ষণাবেক্ষণ এবং বায়োমেট্রিক্স অ্যাক্সেস সিস্টেম পরিচালনা, সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ থাকতে হবে। তারপরে স্বাস্থ্য এবং স্যানিটেশন ইঞ্জিনিয়ার, এর জন্য যে দক্ষতা থাকতে হবে, অটোমেটেড স্যানিটেশন ডিভাইস ডিজাইন ও স্থাপন করতে হবে, স্বাস্থ্য মনিটরিং ডিভাইস পরিচালনা এবং ডাটা বিশ্লেষণ, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। স্মার্ট পরিবহন সমন্বয়কারী, এর জন্য যে দক্ষতা থাকতে হবে, স্মার্ট বাস ট্র্যাকিং সিস্টেম পরিচালনা এবং পর্যবেক্ষণ, ইলেকট্রিক ও অটোনোমাস যানবাহন ব্যবস্থাপনা, পরিবহন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রণয়ন। এবং 6 নম্বর যেটা রয়েছে, শিক্ষার মান উন্নয়ন বিশেষজ্ঞ, দক্ষতার জন্য হচ্ছে অ্যাডাপটিভ লার্নিং সফটওয়্যার উন্নয়ন এবং পরিচালনা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টিউটরিং সিস্টেমের কার্যকর ব্যবহার এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করতে হবে। এটা ছিল 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে আমাদের দেখা যাচ্ছে যে পরিবেশের উপরে প্রকল্পটির প্রভাব, টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। এখানে এটার উত্তর আমরা এভাবে লিখব যে শিক্ষার মান উন্নয়ন, উন্নত এবং প্রযুক্তি ও অবকাঠামো শিক্ষার্থীদের শেখার আগ্রহ এবং দক্ষতা বাড়ায়, অনলাইন এবং ডিজিটাল শিক্ষা শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ এবং মান উন্নত করে। তারপরে স্বাস্থ্য এবং স্যানিটেশন উন্নতি, স্বাস্থ্যকর টয়লেট এবং পানি ব্যবস্থা কি করে, শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি কমাবে, স্বাস্থ্য মনিটরিং ডিভাইস শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার সুরক্ষা নিশ্চিত করবে। নিরাপত্তা বৃদ্ধি, এটা কি করবে দেখো, স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে, নিরাপদ যাতায়াত ব্যবস্থা শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার ঝুঁকি কমাবে। পরিবেশ সুরক্ষা এবং শক্তি সঞ্চয়, সোলার প্যানেল এবং স্মার্ট লার্নিং বিদ্যালয়ের শক্তি সঞ্চয় করবে। তারপরে রয়েছে যেটা সামাজিক উন্নয়ন, বাল্যবিবাহ রোধ এবং শিক্ষার প্রচার সামাজিক উন্নয়নে সহায়তা করবে, সামাজিক কর্মী এবং কাউন্সিলরের কাজ শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান করবে। এরপরে লাস্টে রয়েছে দেখো 7 নম্বর, সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করো। এই প্রকল্পটি স্থানীয় সমাজ এবং মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। যেমন যেগুলো করবে, শিক্ষার মান এবং অভিজ্ঞতা বৃদ্ধি করবে। যেমন কিভাবে করবে, সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা যায় যেন শিক্ষার্থীরা একটা প্রযুক্তিগত এবং প্রাকৃতিক পরিবেশে শেখার সুযোগ পায়। ডিজিটাল শিক্ষা উন্নয়ন এবং অনলাইন শিক্ষা প্রস্তুতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং কৌশল বৃদ্ধি করা। তারপরে এটা ছিল হচ্ছে শিক্ষার মান এবং অভিজ্ঞতা বৃদ্ধি। তারপরে স্বাস্থ্য এবং নিরাপত্তা উন্নয়ন করে, ঠিক আছে, পরিবেশ সুরক্ষা এবং বিকাশ করে। তারপরে রয়েছে হচ্ছে সমাজের উন্নয়ন এবং সংকল্প কর্ম, এটা ঠিক আছে। এই যে এই পয়েন্টটা, এইগুলো আমাদের কি বিস্তারিত ভাবে লিখতে হবে, যে ব্যাখ্যা করে, ঠিক আছে। এই ব্যাখ্যা করে কিভাবে লিখলাম দেখো, স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি মাধ্যমে শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্য নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার। পরিবেশ সুরক্ষা এবং বিকাশ, পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণে প্রকল্পটির মাধ্যমে পরিবেশ বান্ধব প্রক্রিয়াগুলো সহায়তা পেতে পারে, শিক্ষার্থীদের পরিবেশের বিষয়ক শিক্ষা এবং বৈচিত্র্য উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা প্রদান করে। সমাজের উন্নয়ন এবং সংকল্প কর্ম, সামাজিক ব্যবস্থাপনা এবং উন্নয়নের জন্য প্রকল্পটির মাধ্যমে সক্রিয় যোগাযোগ প্রদান করা, প্রকল্পের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে অংশগ্রহণ করা এবং সমাজের প্রাকৃতিক এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যম হিসেবে কাজ করে। তো এটা ছিল আমাদের 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে ছিল, 8 নম্বর পয়েন্টটা কি দেখো, সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটা সময়সূচি তৈরি করতে হবে, ঠিক আছে। যেমন আমরা একটা প্রস্তাবনা এবং প্রকল্প উপস্থাপন এর জন্য আমরা এইভাবে লিখতে পারি যে এটা শুরু হবে 7 জুলাই 2024 সালে। অনুষ্ঠান শুরু হবে 11টায়, শ্রেণী শিক্ষক আগমন করবে 10টায় এবং প্রধান শিক্ষক আগমন করবে 10:30টায়। আলোচনা শুরু হবে 10টায় এবং অনুষ্ঠান শেষ হবে 12টায়। এভাবে আমরা সময়সূচি তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8ম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একটার উত্তর। আমি একটার উত্তর সরবরাহ করলাম, বাকিগুলো তোমরা যারা অন্য উত্তর লিখতে চাও তারা, যেমন এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে, সমস্যার ক্ষেত্র চিহ্নিত করে দিয়েছে, এখান থেকে বেছে নিতে হবে। অন্যগুলো নিলে এইভাবে তোমাদের লিখতে হবে এরকম করে।
ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, প্রশ্নটি এবং উত্তরটি বুঝতে পেরেছো। তো যদি আমাদের উত্তরটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তার সমাধান পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।